জুলাইয়ের যে ঘটনা প্রবাহ, এটা যেমন এই সময়কার ফ্রেমে একটা বিশাল ঘটনা, স্মৃতি এবং অনেকগুলো ঘটনার পরম্পরা সাজিয়ে গোটা ঘটনাটা সম্পূর্ণ হয়েছে। এটা শুধুমাত্র আসলে ৩৬ দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা আসলে একটা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের আমরা যে ফলাফল পেয়েছি, তেমন একটা ফলাফল আমরা পাবো, তার মানসিক প্রস্তুতি আমরা সম্পূর্ণ করতেছিলাম। আমরা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করতাম, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আমরা বাংলাদেশে চেপে বসা স্বৈরাচার ফেসিবাদ, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, সেই মানসিক প্রিপারেশন আমাদের মধ্যে শুরু হয়েছিল। বিশেষত 2024-এ যখন সরকার আবারও একতরফাভাবে একটা পাতানো নির্বাচন করে ক্ষমতায় পাকাপোক্তভাবে চলে এলো, সেই সময়টাতে মোটা দাগে আমাদের সার্কেলগুলোতে যখন আলাপ হতো, আমাকে জিজ্ঞেস করা হতো যে এই পরিস্থিতি থেকে আমরা কি কখনো মুক্তি পাবো কিনা। তাই আমি বলতাম যে আসলে যদি 3টা বিষয় ঘটে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা মুক্তি পেতে পারি। প্রথম বলতাম যে যদি শেখ হাসিনার হঠাৎ করে মনে হয় যে অনেক অন্যায় করে ফেলেছেন এবং তার এখন তাওবা করে আত্মশুদ্ধি করে দেশকে মুক্ত করা প্রয়োজন, এই ঘটনাটা যদি ঘটে, তখন আমার সতীর্থরা বলতেন যে শেখ হাসিনার পক্ষে আর আসলে তওবা করা, আত্মশুদ্ধির পথে যাওয়া এটা আর সম্ভবপর না। তখন বলতাম যে প্রত্যেক জীবের সঙ্গে জীবনে যা একবার ঘটে, এমন কিছু যদি শেখ হাসিনার সঙ্গে ঘটে, অর্থাৎ শেখ হাসিনা যদি তার জীবনাবসান হয়, তিনি যদি গত হন, সেক্ষেত্রে হয়তো আমাদের একটা মুক্তির পথ তৈরি হতে পারে। এরপরে বলতেন অনেকেই যে আসলে শেখ হাসিনা ক্ষমতায় থেকে তার শরীরকে এতটা হৃষ্টপুষ্ট করে ফেলেছে, ন্যাচারালি এখনই তার জীবনাবসান হবে, এটা হয়তো সম্ভবপর না। তখন বলতাম আমরা যদি আসলে বুঝে ফেলতে পারি যে বুলেটের সামনে খালি বুক নিয়ে দাঁড়ান যায় না, তাহলে আমরা মুক্তি অর্জন করতে পারবো। এটা ছিল 24 নির্বাচনের আগে পরের সময়কার আমাদের চিন্তা ভাবনার জায়গা, যেটা আমি আমার সতীর্থদের বলতাম। কিন্তু অবাক করার বিষয় হলো যে 36 জুলাইয়ের যে ঘটনা প্রবাহ, সেটা আমাদেরকে 3টা অপশনের বাইরে এসে চতুর্থ আর একটা অপশনের মধ্য দিয়ে আমাদেরকে বিজয় দিয়েছে। আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি, খালি বুক নিয়েই দাঁড়িয়েছি, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আমাদের সহযোদ্ধারা তারা বড় জোর বাঁশের লাঠি হাতে নিয়েছেন, কয়েকটা ইটের টুকরা তারা হাতে নিয়েছেন, তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র নেই। খালি বুক নিয়ে তারা বুলেটের সামনে দাঁড়ালেন এবং তার মধ্য দিয়েই আমরা আসলে বিজয় অর্জন করতে পারলাম। এই কারণে 36 জুলাইয়ের ঘটনা প্রবাহ, এটা 36 দিনের আমাদের যেমন স্মৃতি রোমন্থনের ব্যাপার থাকে, এর সাথে আসলে আমাদের পূর্বেকার যে দীর্ঘ সময়ের প্রস্তুতি, সে প্রস্তুতিকেও আমাদের রোমন্থন করতে হয়। যখন 2018 সালের আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করা হলো এবং সরকার পাকাপোক্তভাবে ক্ষমতায় আসার পরে শিক্ষার্থীদের এত আন্দোলন, ত্যাগ, জেলে যাওয়া, আহত হওয়া, গুলিবিদ্ধ হওয়া, এই প্রত্যেকটা বিষয়কে সরকার উপেক্ষা করে সরকার তার যে নীতি, অর্থাৎ কোটা ব্যবস্থার বাংলাদেশ, সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য হাইকোর্টকে ব্যবহার করে 5ই জুন একটা রায় প্রকাশ করা হলো। ঠিক সেই দিন 5ই জুন বিকেলবেলা আমি আমার ল চেম্বারে ছিলাম, আমি কাজ করছিলাম। আমাকে গণতান্ত্রিক ছাত্রশক্তির আমার সহযোদ্ধারা তারা ফোন দিলেন, বলেন যে ভাই, আজকে কিন্তু এইভাবে রায় দেয়া হলো। ঠিক সেই সময়টাতে আমি ফেসবুকে লিখলাম যে কোটা প্রথা এটা বাংলাদেশের জন্য কতটা বিভৎস হতে পারে এবং আমরা যে কোটা প্রথাকে মেনে নেব না, এ বিষয়টা আমরা ফেসবুকে লিখলাম। কয়েকজন সাংবাদিক এলেন, আমি আমার ল চেম্বারের নিচে দাঁড়িয়ে তাদেরকে ইন্টারভিউয়ে কথাগুলো বললাম এবং আমরা সহযোদ্ধারা মিলে প্ল্যান করলাম যে 5ই জুনেই আমাদেরকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলাম সহ, আসিফ মাহমুদ সহ সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। সে প্রতিবাদ মিছিলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, লাইব্রেরিতে যে সব শিক্ষার্থীরা পড়তে আসতেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর মধ্য দিয়ে যারা জানতে পেরেছেন তারা সকলে এসে এই প্রতিবাদ বিক্ষোভটাতে তারা অংশগ্রহণ করলেন। প্রতিবাদ বিক্ষোভ শেষ হয়ে যাওয়ার পরে আমি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং আবু বাকের মজুমদার, আমরা ক্যাম্পাসে একটা মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আলাদা করে আমরা বুয়েটে গেলাম। বুয়েটে গিয়ে আমরা বসলাম যে এই আন্দোলনটাকে কিভাবে বেগবান করা যায়। এবং সেই দিনই আমাদের মধ্যকার সিদ্ধান্ত হলো যে আন্দোলনের শুরুর সময়টাতে আমি আন্দোলনের সামনের সারির নেতৃত্বে থাকবো না। যেহেতু একটা দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষত বাংলাদেশে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করে আসছিলাম, সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থান করার কারণে স্বভাবতই ছাত্রলীগের এবং সরকারের আমার প্রতি আলাদা ধরনের একটা টার্গেট ছিল, তারা নিপীড়ন করতে চাইতো। তো সেক্ষেত্রে আমরা পরিকল্পনা করলাম যে এই আন্দোলনের সময়টাতে, শুরুর সময়টাতে, যতক্ষণ পর্যন্ত না আন্দোলনের শুরুতে এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনের শুরুতে সামনে না থেকে আন্দোলনের পেছনে থেকে আন্দোলনকে বেগবান করার কাজ আমি করতে থাকবো। এবং সেই টার্গেট নিয়ে আমরা আসলে কাজটা শুরু করি। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, বাকের, তারা আন্দোলনের নেতৃত্ব দিতে থাকেন। এইদিকে আমাদের আরও সহযোদ্ধারা যারা আছেন, কাদের, হাসিব, রিফাত, মাসুদ এবং এর বাইরেও আরও অনেকেই যারা হয়তো গণতান্ত্রিক ছাত্র শক্তির সঙ্গে যুক্ত ছিলেন না, হাসান, সার্জিসরা, সবাই কিন্তু এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। জুনের সময়টাতেই আসলে কয়েকদিন আন্দোলন হলো এবং কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে এবং এই সময়টাতে আসলে আন্দোলনকে বেগবান করা আসলে সম্ভবপর না। ঠিক সেই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঢাকার বাইরে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, আমরা তো ঈদের সময়টাতে যে যার এলাকায় যাব, এলাকায় গিয়ে নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছে তাদের সঙ্গে আমাদের একটা মিথস্ক্রিয়ার জায়গা তৈরি হবে। ঠিক এই ঈদের বন্ধের সময়টাতে আমরা গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। এবং সেই ধারণা থেকে ঈদের সময়টাতে অনলাইনে আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করি। ঈদের সময়টাতেই দিনাজপুরে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে ফেসবুকে লেখার কারণে একজনকে গ্রেফতার করা হয় এবং এই বিষয়গুলো আমরা প্রতিবাদ জানাতে থাকি। একটা আলটিমেটাম দেওয়া ছিল যে জুনের 30 তারিখের মধ্যেই এই কোটাকে ফিরিয়ে নিয়ে আসার যে সরকারের সিদ্ধান্ত, সেটাকে বাতিল করে 2018 সালের যে পরিপত্র সেটা জারি করতে হবে। তখন আসলে সরকার আন্দোলনকে কোর্টের দিকে ঠেলে দিয়েছিল। সরকারের তরফ থেকে বলা হয়েছিল এমন যে সিদ্ধান্ত তো কোর্ট নিয়েছে, হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে সরকার তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু আমরা বরাবরের মতোই সরকারের এই যুক্তিকে আমরা খণ্ডন করেছি যে এটা রাষ্ট্রের এমন একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা সরকারের নেওয়ার কথা, সে সিদ্ধান্তটা আসলে জুডিশিয়ারির নেওয়ার কথা না। সরকার শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে এটাকে জুডিশিয়ারিতে ঠেলে দিয়ে কোটাকে পুনর্বহালের একটা পায়তারা করছে। এবং সে সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা 2018 সালের আন্দোলনে করছিলেন তাদের একটা অংশ কিন্তু ক্যাম্পাসে ছিলেন এবং তারা বেশিরভাগই এখন চাকরি প্রার্থী ছিলেন। দেখা গেল 18 সালের কোটা সংস্কার হয়ে যাওয়ার পরে কোটাবিহীনভাবে যে কয়েকটা বিসিএস হলো, সেখানে তুলনামূলকভাবে কোটার বাইরের মানুষেরা তারা বেশি পরিমাণে চাকরিতে নিয়োগ পাওয়ার একটা উদাহরণ তৈরি হয়েছিল। তো সেটা শিক্ষার্থীদের মধ্যে এবং যারা চাকরি প্রার্থী তাদের কাছে উদ্বুদ্ধ করেছিল। তারা আর কোটার এই ফাঁদের মধ্যে এবং কোটার সীমাবদ্ধতার মধ্যে তারা আর ফিরতে চাননি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে
সেন্ট্রাল লাইব্রেরি, সেটাকে কেন্দ্র করেই মূলত আন্দোলন সংগ্রামগুলো গড়ে উঠত। প্রথম দিকে আন্দোলন ছিল ক্যাম্পাস প্রদক্ষিণ হতো, হাজার হাজার শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগ দিতেন।